আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইলিয়াস আলীকে হত্যার পর মেজর জিয়াউল শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছে। প্রভাবশালী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তুলে নেয়। এরপর ইলিয়াস আলীর পরিবার দীর্ঘ ১ যুগ ধরে সরকারের বিভিন্ন ব্যক্তি এবং দপ্তরে যোগাযোগ করেও ইলিয়াস আলীর হদিস পায়নি। এবারে জানাবো, আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যা রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দিনের পর দিন ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো হত্যাযজ্ঞ চালিয়েছে। রক্তপিপাসু আওয়ামী সরকার ভারতের সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল বলেই একবারও প্রতিবাদ করেনি। জানাবো, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো গোষ্ঠীর সঙ্গে জড়িত শেখ রেহানার ছেলেমেয়ে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্লাইট নিয়ে মিথ্যাচারের পর থেকে বেশ চাপে রয়েছেন তিনি। এত কিছুর মধ্যে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত ব্রিটিশ সরকারের দুর্নীতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের সাবেক হাইকমিশনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম ও গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর এই গুম ও গণহত্যার অভিযোগের বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি। তিনি বলেছেন, আন্তর্জাতিক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিশন এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। খবর ভারতীয় সংবাদ সংস্থা ANI এর। এবারে থাকছে জন আকাঙ্ক্ষা পূরণে সব দল এক কাতারে থাকতে চায় আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে সামিল হতে চাই, যেখানে ইসলামপন্থী দলগুলো থাকবে, আবার অন্য ধর্মের মানুষরাও থাকবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অক্ষুণ্ণ রাখতে যারা দৃঢ়প্রতিজ্ঞ তারাই সেখানে থাকবে। এখানে বিভাজন করে কোনো সুযোগ হবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনে ভূমিকম্পে মৃত্যু শতক ছুঁই ছুঁই, একের পর এক মিলছে মরদেহ। শক্তিশালী ভূমিকম্পে তছনছ চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল, একের পর এক মিলছে মরদেহ। সর্বশেষ খবর অনুযায়ী ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইলিয়াস আলীকে হত্যার পর মেজর জিয়াউল শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছে। প্রভাবশালী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তুলে নেয়। এরপর ইলিয়াস আলীর পরিবার দীর্ঘ ১ যুগ ধরে সরকারের বিভিন্ন ব্যক্তি এবং দপ্তরে যোগাযোগ করেও ইলিয়াস আলীর হদিস পায়নি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলীর গুমের রহস্য আবারও আলোচনায় আসে। সম্প্রতি এ ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া গ্রেপ্তার র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলামের ১৬৪ ধারার স্বীকারোক্তিতে। তাহেরুল ইসলাম বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে, বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেটির নাম। সভা শেষ করে রাত ১১টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন। ওই দিন জিয়াউল আহসানের নির্দেশে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালীর পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানী ২ নম্বর সড়কের সামনে পৌঁছানোর আগেই বনানী সাউথ পয়েন্টের স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। জবানবন্দিতে তিনি আরও বলেছেন, আমার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল স্যারকে জানানো। মহাখালী পৌঁছানোর পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করেন জিয়ার টিম। পরে মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানী ২ নম্বর সড়কে ইলিয়াস আলীর গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার টিম সদস্যরা। এরপর জিয়া বলেন,
তোমার ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষ করে তিনি ফিরে যান। জিয়া টিম ইলিয়াস আলীকে নিয়ে যাবার পর কি হয়েছে সেটি তিনি বলতে পারবেন না। ট্রাইব্যুনাল সূত্র জানায়, ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানকে কিলিং স্কোয়াডের এক সদস্য একদিন 11 জন এবং অন্যদিন আরেক সদস্য 13 জনকে খুন করেছিল। সেই সময় জিয়াউল আহসান র্যাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত 2 জন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া এবং ইমরুল। জিয়াউল আহসানের রানার হিসেবে গুম এবং খুন মিশনের হুকুমদাতার তামিল করতেন। খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হবার পর গুম তদন্ত কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই 2 সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি এবং আনন্দ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি। জিয়া একথাও বলেন যে, ইলিয়াস আলীর অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি। ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকী কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা। যাদের সামনে একথা জিয়াউল আহসান বলেছিলেন, তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত টিম। গুম তদন্ত কমিশন সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময়বের মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী হাসান সারোয়ার্দী। তার সঙ্গে আলাপকালে জানা গেছে, ডিজিএফআইয়ের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করবার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময় ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে নাটকও করেছিলেন হাসিনা। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী কন্যাকে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যা রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দিনের পর দিন ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো হত্যাযজ্ঞ চালিয়েছে। রক্তপিপাসু আওয়ামী সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল বলেই একবারও প্রতিবাদও করেনি। ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করেনি। এই ফেলানি হত্যার দায় শুধু বিএসএফের নয়, ফেলানি হত্যায় ভারত এবং শেখ হাসিনা দায়ী। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। জাকপা আয়োজিত ফেলানি হত্যা দিবস, ফেলানি রক্ত, প্রতিবাদের মন্ত্র শীর্ষকে বিক্ষোভ মিছিল বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। রাশেদ প্রধান বলেন, 2011 সালের 7 জানুয়ারি কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত নিথর ফেলানি লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন শেখ হাসিনার বুক কাঁপেনি, বিএসএফ তথা ভারত সরকার অনুশোচনা বোধ করেনি। এরকম বন্ধু আমাদের প্রয়োজন নেই। ভারত সরকারকে বুঝতে হবে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের অনুগত হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের নয়। আমরা শেখ হাসিনার গদি উল্টে দিয়েছি, সুতরাং এদেশে আর ভারতের দাদাগিরি চলবে না। মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো গোষ্ঠীর সঙ্গে জড়িত শেখ রেহানার ছেলেমেয়ে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকে বেশ চাপে রয়েছেন তিনি। এত কিছুর মধ্যে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ছড়ানো প্রোপাগান্ডার বেশিরভাগই নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে। গেল বছর ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাও এমন একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য জানিয়েছিলেন। বিনামূল্যে ফ্ল্যাট ইস্যু নিয়ে গেল কদিন ধরেই কোণঠাসা টিউলিপ। এর মাঝেই সামনে এলো তার ভাই বোনদের প্রোপাগান্ডার বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে জড়িত থাকার বিষয়টি জানিয়ে নতুন করে চাপ আরও বাড়ছে। অন্যদিকে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। টিউলিপ সিদ্দিক গত বছরের জুলাই সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে লেবার নেতা কিয়ার স্টারমার জানিয়েছেন, এখনও টিউলিপের উপর তার আস্থা রয়েছে। অভিযোগের জবাবে স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলেছেন যে, সিদ্দিকের উপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি দুর্নীতিবিরোধী সমস্যাগুলোর পরিচালনা করতে পারবেন।
হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের সাবেক হাইকমিশনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম ও গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর এই গুম এবং গণহত্যার অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিশন এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। খবর ভারতীয় সংবাদ সংস্থা ANI এর। সাক্ষাৎকারে বিনা সিকরি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা, এটি গুমের অভিযোগে। যদি আপনি প্রথম গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেন, তা ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে, কিন্তু কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি। যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনকে জুলাই আগস্টে প্রাণ হারানো মানুষের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলে, তারা বলে যে আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি। কোনো এফআইআর কি আছে? এফআইআর কি লেখা আছে, কি প্রমাণ আছে? কিছুই নেই। বিনা সিকরি আরও বলেন, প্রত্যাবর্তনের আবেদনের বিষয় একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। যেসব অপরাধ ঘটেছে সেসব প্রমাণ আপনাকে দিতে হবে, কিন্তু এসব কিছুই করা হয়নি। এখন গুমের অভিযোগের ক্ষেত্রে শুধু আপনি যেনতেন উপায়ে কয়েকজনের নাম দিয়ে বলেছেন গুম হয়েছে। র্যাব এসব গুমের জন্য দায়ী এবং অভিযুক্ত। র্যাব গঠন প্রসঙ্গে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে যে তারা মানুষকে নিয়ে গায়েব করে ফেলে। এরপর এটি একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন হঠাৎ এটি নিয়ে মামলা তৈরি করা এবং 12 জনকে অভিযুক্ত করা, আমি মনে করি না যে এই মামলাগুলোর কোনো গুরুত্ব বহন করে।